স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আমি নাজমুন নাহার তোমাদেরকে আজকে একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি বিএসসি বা তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমরা আজকে আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি ইথোলজি থেকে ওরিয়েন্টেশন। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। ওরিয়েন্টেশন এটি আসলে কি? পারিপার্শ্বিক উদ্দীপনার প্রতি উপযুক্ত সাড়া প্রদর্শনের কারণে প্রাণীদেহের অবস্থানের যে পরিবর্তনজনিত উপযোজন তাকে ওরিয়েন্টেশন বলে। এটি এক ধরনের স্বতঃস্ফূর্ত অনৈচ্ছিক আচরণ। উপযুক্ত স্থানে ওরিয়েন্টেশন মূলত বাহ্য উদ্দীপকের উপর নির্ভরশীল, কিন্তু উদ্দীপক কেবল সূচনা করে না, বরং এর ক্রিয়াকলাপও নিয়ন্ত্রণ করে। আমরা এখানে কয়েকটি উদাহরণের মাধ্যমে একটু বিষয়টি পরিষ্কার করবার চেষ্টা করব। গ্রে-লেগ গুজ নামক এক ধরনের হাঁস তারা নির্জন স্থানে মাটির অগভীর গর্তে বাসা বেঁধে ডিম পাড়ে। হঠাৎ করে যদি বাসা থেকে ডিম গড়িয়ে সরে যায়, তাহলে পূর্বস্থানে তার ঠোঁট দিয়ে টেনে আনতে গলার যে সঞ্চালন ঘটে তাই ওরিয়েন্টেশন। অর্থাৎ এখানে দুই ধরনের সঞ্চালন লক্ষ্য করা যায়। আমরা একটি চিত্রের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করবার চেষ্টা করব। ডিমটি বাসা থেকে গড়িয়ে চলে যাচ্ছে, তারপরে সে ডিমটিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে। এখানে যে দুই ধরনের অভিযোজন হলো সেটা হলো যে তার গ্রীবা অর্থাৎ গলা প্রসারিত করে যে ঠোঁটের ভেতরের পাশে ডিমের উপর স্থাপন পূর্বক, এখানে ডিমের উপর সে স্থাপন করছে, যে গলাকে পিছনের দিকে টেনে নিয়ে আসা এবং ডিম যত পিছলে যাতে না যেতে পারে সেজন্য যে ভারসাম্য রক্ষায় গলার যে পার্শ্বীয় সঞ্চালন সেটি হচ্ছে আরেক ধরনের অভিযোজন। এখন আমরা আরেকটি উদাহরণ দেখব। সেটি হচ্ছে যে একটি ক্ষুধার্ত ব্যাঙ যখন কোনো পোকামাকড়কে তার দৃষ্টিসীমার মধ্যে প্রত্যক্ষ করে, প্রথমে সে শিকারের দিকে ঘোরার লক্ষ্যে, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, দেহ অক্ষকে সরাসরি এই পোকার দেহ অক্ষের বরাবর করে এবং তার সহজাত প্রবৃত্তি অনুযায়ী জিহ্বা দিয়ে সে এই যে চটাং করে শিকারের দেহে প্রথমে আঘাত করবে এবং তারপরে সে শিকার করবে। এটি হচ্ছে আরেক ধরনের অভিযোজন। এখন অভিযোজনের আসলে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। তো আমরা এখানে অভিযোজনের প্রকারভেদের ক্ষেত্রে প্রথমেই আমরা বলতে পারি যে এই ওরিয়েন্টেশনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাইনেসিস এবং ট্যাক্সিস। কাইনেসিস হচ্ছে এটি এক ধরনের সরল প্রকৃতির এক ধরনের স্থানিক অভিযোজন এবং এটি শিখন বহির্ভূত একটি আচরণ প্রতিক্রিয়া এবং এক্ষেত্রে উদ্দীপকের উৎসের প্রেক্ষিতে প্রাণীর চলনের গতি ও দিক পরিবর্তনের হার সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত হয় না। এক্ষেত্রে সঞ্চালনের হার উদ্দীপকের তীব্রতার সাথে সম্পর্কিত। অর্থাৎ এখানে আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা এখানে একটি হাইড্রার ছবি দেখতে পাচ্ছি। তো সাধারণত দেখা যায় যে খাদ্য অন্বেষণের ক্ষেত্রে হাইড্রার যে কোষিকা বা টেন্টাকল সেটির গতি ধীর এবং এলোপাথারি, কিন্তু যদি দেখা যায় যে হাইড্রার এই টেন্টাকলের সামনে কোনো গ্লুটাথায়ন কিংবা ওয়াটার ফ্লিস আসে, তখন দেখা যায় যে এটির গতিটা বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো উদ্দীপকের আসলে তীব্রতার উপর মানে আসলে সে কতটুকু বৃদ্ধি পাবে সেটি হচ্ছে কাইনেসিস। তো কাইনেসিসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লিনোকাইনেসিস এবং আরেকটি হচ্ছে অর্থোকাইনেসিস। তো এখন আমরা সেটা সম্পর্কে একটু জানবো। ক্লিনোকাইনেসিস হচ্ছে এই ধরনের ওরিয়েন্টেশনের দিক পরিবর্তনের হার বাহ্য উদ্দীপনার দ্বারা প্রভাবিত হয়। যেমন বাহ্য উদ্দীপক হিসেবে আলোর তীব্রতা বৃদ্ধির অনুপাত দিক পরিবর্তনের হার বৃদ্ধি করে। যেমন ডেন্ড্রোসিলাম ল্যাকটিয়াম, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, নামক ফিতাকৃমি সাধারণত অন্ধকারাচ্ছন্ন এবং স্যাঁতসেঁতে পরিবেশে ভিড় জমাতে পছন্দ করে, কিন্তু দেখা যায় যে এরা মৃদু এবং প্রশমিত আলোয় রাখা হলে কখনো কখনো দিক পরিবর্তন করে। কিন্তু যখন আমরা আলোর তীব্রতাটাকে আরো বৃদ্ধি করব, তখন এই বৃদ্ধির হারটাও বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধি প্রাণীকে অন্ধকার জায়গা অনুসন্ধানে সাহায্য করে, যা এদের অন্ধকার জায়গাটা যেহেতু এরা পছন্দ করে, সেজন্য এরা তখন তাদের যে পছন্দের জায়গা সেই পছন্দের জায়গাটাতে চলে যায়। অর্থাৎ
আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে দেখো এদের পরিবর্তনের হার বৃদ্ধি পায়। এখন আমরা চলে যাব অর্থোকাইনেসিস। এ ধরনের ওরিয়েন্টেশনে চলনের গতি উদ্দীপকের তীব্রতার সাথে সম্পর্কিত। এখানে আমরা দেখব যে ল্যাম্পেট্রা প্ল্যানেরি নামক ল্যাম্পের যে অ্যামোসিস লার্ভা সেটাকে হ্রদ বা পুকুরের তলদেশে মাথা নিম্নমুখী করে কাদার মধ্যে থাকতে দেখা যায়। এরা মাথা নিম্নমুখী করে সক্রিয়ভাবে সাঁতার কাটে, কিন্তু এই সক্রিয় চলন তাদের আলো থেকে দূরবর্তী স্থানে পুনরায় যে কাদার মধ্যে ঢুকে থাকতে দেখা যায় সহায়তা করে। এখানে আমরা চিত্রের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উডলাউস। আমরা উডলাউসকে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে সাধারণত এরা আর্দ্র স্থানে, যখন জায়গাটা আর্দ্র স্থান থাকে তখন সেখানে তারা ভিড় জমায়, কিন্তু যখন ড্রাই কন্ডিশনে থাকে তখন এরা এদের যে চলার গতি সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং আর্দ্রতার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে এদের যে মন্থর অবস্থা সেটি আস্তে আস্তে আরো বেশি প্রকাশ পায়। এখন আমরা পরবর্তী যে টপিকটি ছিল কাইনেসিস এবং ট্যাক্সিস নিয়ে কথা বলবো। উদ্দীপকের নির্দেশ মোতাবেক যে ধরনের ওরিয়েন্টেশন ঘটে তাই হলো ট্যাক্সিস, অর্থাৎ উদ্দীপকের উৎসের সাথে সম্পর্ক রেখে দেহ অক্ষের অবস্থানজনিত পরিবর্তনই হচ্ছে ট্যাক্সিস, অর্থাৎ উৎসের সাথে এদের সম্পর্ক থাকবে। কাইনেসিসের সাথে এই ট্যাক্সিসের মূল পার্থক্য হলো ট্যাক্সিসে প্রাণীর দিক পরিবর্তন একটা নির্দিষ্ট উদ্দীপকের উপর নির্ভরশীল এবং চলনের সাথে ট্যাক্সিস এর যৌথ কার্যকারিতাই মূলত উদ্দীপকের উৎসের প্রতি উৎস থেকে দূরে বা নির্ধারিত কোণে প্রাণীর দৈহিক অবস্থানের পরিবর্তন ঘটায়। ট্যাক্সিসকে সাধারণত নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। তার মাধ্যমে তাহলে আমরা বলতে পারছি যে ট্যাক্সিস হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দীপকের উপর নির্ভরশীল এবং এই নির্দিষ্ট উদ্দীপকের উপর নির্ভর করেই সাধারণত সেই উৎসের প্রতি অথবা উৎস থেকে দূরে অথবা নির্ধারিত কোণে প্রাণীর যে দৈহিক পরিবর্তন সেটি ঘটে থাকে। তো প্রথমেই আমরা যে ট্যাক্সিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রোপোট্যাক্সিস, অর্থাৎ দুই বা ততোধিক, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো দুই বা ততোধিক গ্রাহক অঙ্গ দ্বারা কোনো একটি উদ্দীপকের উদ্দীপনা যদি যুগপৎ গৃহীত হয় তাহলে একই সময়ে সংগঠিত প্রতিক্রিয়ার তুলনা করে যে ভারসাম্যমূলক সঞ্চালন ঘটে তাতে উদ্দীপক অভিমুখে বা উদ্দীপক থেকে দূরে প্রাণীর যে ওরিয়েন্টেশন ঘটে সেটাই হচ্ছে ট্রোপোট্যাক্সিস। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডিউজেসিয়া এখানে হচ্ছে পজিটিভ, এখানে আমরা যে প্রাণীটিকে দেখতে পাচ্ছি সেটা হলো খাদ্যের ডিউজেসিয়া, অর্থাৎ খাদ্যের ঘ্রাণবাহী পানি স্রোতের প্রতি ডিউজেসিয়া পজিটিভ ট্রোপোট্যাক্সিস প্রদর্শন করে। যখন এরা উজানে চলে তখন এদের দেহকে এরা এমনভাবে স্থাপন করে যাতে এদের ত্রিকোণাকার মস্তকের উভয় পাশ একইভাবে উদ্দীপিত হয়, অর্থাৎ এদের যে দুই পাশের যে মস্তকটা রয়েছে ত্রিকোণাকার সেই মস্তকটা এমনভাবে উদ্দীপনা গ্রহণ করবে যাতে সমানভাবে সেই উদ্দীপনাটা তাদের দেহে ছড়িয়ে পড়ে। তারপরে যে ট্যাক্সিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্লিনোট্যাক্সিস। যখন পরস্পর কয়েকটি উদ্দীপকের তীব্রতার তুলনা করে ওরিয়েন্টেশনের ধারা নির্ধারিত হয় তখন তাকে ক্লিনোট্যাক্সিস বলে, অর্থাৎ কয়েকটি উদ্দীপক থাকবে এবং সেগুলোর মধ্যে তুলনা হয়ে যে ওরিয়েন্টেশন ঘটবে সেটাই হচ্ছে ক্লিনোট্যাক্সিস। পরিবেশের সাথে প্রাণীর পরস্পর বিপরীতমুখী অবস্থায় বিশেষত রাসায়নিক যে উদ্দীপনায় অনেক প্রাণীকে এরকম আচরণ করতে দেখা যায়। এক্ষেত্রে দৈহিক ওরিয়েন্টেশনে উদ্দীপনা উৎসের দিকে পার্থক্য করতে সক্ষম গ্রাহক অঙ্গের দ্বারা সকল দিক থেকে সমভাবে উদ্দীপনা গ্রহণ না করে কেবলমাত্র গ্রাহক অঙ্গ বা অঙ্গসমূহ এদিক ওদিক ঘুরিয়ে দেহের দুই পাশে উদ্দীপনার তীব্রতা তুলনা করে। ক্রমান্বয়ে এই তুলনার মাধ্যমে প্রাণীর দিক পরিবর্তনে সক্ষম হয়। যতক্ষণ পর্যন্ত দেহের দুপাশে সমভাবে উদ্দীপনা লাভ করতে
লাভ করতে থাকে ততক্ষণ এইরকম আচরণ অব্যাহত থাকে। যেমন বিভিন্ন ধরনের মুস্কা, ক্যালিফোরা, লুসিলিয়া ইত্যাদি মাছির ম্যাগট পিউপা দশায় পদার্পণের পূর্বে আলোর প্রতি এরকম ওরিয়েন্টেশন প্রদর্শন করে থাকে। যেমন আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, এখানে এক ধরনের লার্ভা দেখা যাচ্ছে এবং এই লার্ভাতে দেখা যাচ্ছে যে প্রারম্ভিক অবস্থায় দেখা গেছে যে এরা একদিক এবং অন্যদিকে মাথা ঘোরায় এবং আলোর তীব্রতার সাথে, যেমন এখানে কিন্তু লাইট অন আছে এবং লাইট অফ আছে, দু ধরনের আছে, এবং তীব্রতার সাথে তুলনা করে এদের পার্শ্বীয় সঞ্চালন এটার পরিধি নির্ধারিত হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্দীপক থাকবে, সেটার তুলনা করে তখন ওরিয়েন্টেশনের যে ধারাটা সেটি নির্ধারিত হবে। পরবর্তী যে ট্যাক্সিস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেলোট্যাক্সিস। ক্লিনোট্যাক্সিস ও ট্রোপোট্যাক্সিস উভয় ক্ষেত্রে দেহের দুপাশের উদ্দীপনার তীব্রতার মধ্যে সমতা বিধান করে ওরিয়েন্টেশন ঘটে, কিন্তু টেলোট্যাক্সিসে ওরিয়েন্টেশনের এরকম সরল ভারসাম্যের উপর কোনো নির্ভরশীল নাই। এখানে উদ্দীপকের উৎস দুইটি হলে এবং এরা একই পদ্ধতিতে ক্রিয়াশীল থাকলে একটি মাত্র উদ্দীপকের প্রতি প্রাণীর ওরিয়েন্টেশন ঘটবে। এর অর্থ হচ্ছে দুইটি উদ্দীপক থাকবে এবং সেখান থেকে একটা যে প্রভাব সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। যেমন আমরা সন্ন্যাসী কাঁকড়ার উদাহরণ এখানে দেখব। যেমন হলো সন্ন্যাসী কাঁকড়ার দুইটি উদ্দীপকের যে কোনো একটি অভিমুখে এরা ওরিয়েন্টেশন ঘটিয়েছে। কখনো দেখা, এই যে এখানে দেখেন একটা লেখচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে হয় এদিকে গেছে নয় এদিকে গেছে, কিন্তু মধ্যবর্তী স্থানে কখনো এরা যায়নি। অর্থাৎ যেখানে দুইটি উদ্দীপকের ক্ষেত্রে ওরা যে কোনো একটি উদ্দীপককেই বেছে নিয়ে তাদের যে ওরিয়েন্টেশন সেটি ঘটাবে। মেনোট্যাক্সিস হচ্ছে উদ্দীপকের ক্রিয়ার সাথে নির্দিষ্ট কৌণিক দূরত্ব বজায় রেখে উদ্দীপক উৎসের দিকে যে ওরিয়েন্টেশন ঘটায় তাকে মেনোট্যাক্সিস বলে। অর্থাৎ মেনোট্যাক্সিসে উদ্দীপক উৎসের দিকে একটি নির্দিষ্ট কোণে প্রাণীর ওরিয়েন্টেশন ঘটে। আমরা বিভিন্ন প্রকারের পতঙ্গ দেখতে পাই, যেমন পিঁপড়া, মৌমাছি, এগুলো কিন্তু সূর্যকে ফিক্সড রেখে তাদের যে গৃহে প্রত্যাবর্তন করে, অর্থাৎ সূর্যকে পথ প্রদর্শক হিসেবে এরা ব্যবহার করে। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা মৌমাছির ওয়েগিং ড্যান্সের একটি চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে এই ডান্সটা হচ্ছে এটাও কিন্তু এখানে সেই সূর্যের সাথে কৌণিক দূরত্ব বজায় রেখেই এরা এই ডান্সের মাধ্যমে, অর্থাৎ কোনো জায়গায় যদি তাদের মধু মজুদ থাকে তাহলে পরবর্তী তাদের যে একটা মৌচাকের সদস্যদেরকে জানানোর জন্য এ ধরনের নৃত্য প্রদর্শন করে থাকে। আর এই ধরনের নৃত্য প্রদর্শন করবার ক্ষেত্রে তারা এই সূর্যকে বেসলাইন হিসেবে ব্যবহার করে তারা কৌণিক দূরত্ব বজায় রেখে এই নৃত্য প্রদর্শন করে। মূলত এটাই হচ্ছে মেনোট্যাক্সিস। পরবর্তী যে ট্যাক্সিসের কথা আমরা জানবো সেটা হচ্ছে নেমোট্যাক্সিস। কতগুলো ওরিয়েন্টেশন জটিল উদ্দীপনা প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল, অর্থাৎ এরা কোনো অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাবে। অতীত অভিজ্ঞতার অবিকল মানে পুনরায় একই ঘটনা ঘটবে, অর্থাৎ পুনরুদ্রেক পূর্বক যে ওরিয়েন্টেশন ঘটে তাকে নেমোট্যাক্সিস বলে। অর্থাৎ নিওমিস নামক জলশ্রু স্মৃতিশক্তি বলে প্রতিদিন একই পথ অনুসরণ করে তারা তাদের বাসায় ফেরে। যদি এই পথের অংশ বিশেষ পরিবর্তনও করা হয় তখন দেখা যায় তার স্মৃতির যে মানচিত্র সেই মানচিত্রে বিঘ্ন ঘটানো হয়, তাহলে প্রথম দিকে সে দেখা যাবে যে স্তব্ধ হয়ে যাবে, চারদিকে সে অনুসন্ধান করবে, তারপর তার প্রতি পরিচিত স্থলসীমানা নির্ধারণ না করা পর্যন্ত সেই পথে পা বাড়াবে না। এরপর সে আবার আগের মতো যাত্রা শুরু করবে এবং পরিবর্তিত পথে সে সকল বাধা অতিক্রম করে আবার নতুন করে তার বাসায় ফিরে আসার চেষ্টা করবে। এটাই মূলত নেমোট্যাক্সিস। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের যে আলোচনা। সেই আলোচনায় আমরা মূলত বলার চেষ্টা করেছি আসলে কিভাবে ওরিয়েন্টেশন ঘটে, ওরিয়েন্টেশনের প্রকারভেদ। সেখানে আমরা কাইনেসিস এবং ট্যাক্সিস নিয়ে কথা বলেছি, কাইনেসিসের প্রকারভেদ, ট্যাক্সিসের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলেছি। সেই সাথে আমরা প্রত্যেকটি প্রকারভেদের সাথে কিছু উদাহরণ বলার চেষ্টা করেছি। এই সকল উদাহরণ তোমাদের যে বই, সেই বইয়ের মধ্যে রয়েছে।
সেগুলো তোমরা আরেকটু ভালো করে দেখবে এবং আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে চেষ্টা করবে এবং বুঝতে সক্ষম হবে। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। পরবর্তী ক্লাসে তোমাদের নতুন একটি বিষয় নিয়ে হাজির হব তোমাদের সামনে, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।